বললেন নাকি পশ্চিমবাংলায়, বলে আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। সে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল, জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন। উনি বেঁচে থাকতে নাকি বাংলা এসআইআর হবে না। আমরা সেই দিন বলেছিলাম বিজেপি চায় এসআইআরকে ব্যবহার করে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে ইচ্ছে মতো গরিব মানুষের নাম কাটতে, দলিত মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষের নাম কাটতে। কিন্তু চাইলেই বিজেপির এটা পশ্চিমবাংলায় পারার কথা নয়। যা ওরা বিহারে করতে পেরেছে তা এত সহজে বাংলায় পারবে কেন? এসআইআর যতই ইলেকশন কমিশন করুক, নির্বাচন কমিশন করুক, এসআইআরের কাজটাকে হাতে কলমে করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদেরকে। বিহারে বিজেপি করতে পেরেছে কারণ বিহারে রাজ্যের সরকার বিজেপির, কর্মচারীরা বিজেপির কর্মচারী, তাদেরকে দিয়ে বিজেপি যা ইচ্ছে তাই করিয়েছে। পশ্চিমবাংলায় বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার। এখানকার রাজ্যের কর্মচারীদের চেহারা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময়। মমতা ব্যানার্জি বলে দেয় সিপিএমের সিম্বলের পাশে যেখানে ভোট থাকবে সেই ব্যালট পেপারকে গোনা যাবে না, সেই ব্যালট পেপারকে জানলার বাইরে ফেলে দিতে হবে, ফেলে দিতে না পারলে খেয়ে নিতে হবে। পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি সরকারি কর্মচারী ব্যালট পেপার খুলছে, বিডিও ব্যালট পেপার খুলছে, দেখে সিপিএমের সিম্বলের পাশে ছাপ দেওয়া ব্যালট পেপার না ফেলতে পেরে ছাগলের মতো ব্যালট পেপার চিপিয়ে খাচ্ছে, তবু সিপিএমকে ভোটটা গোনানো যাবে না। মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে ব্যালট পেপার খেতে পারে, সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআরের কাজ করছে। তাহলে কেন এই জিনিস হচ্ছে? নমশূদ্র এলাকায়, উদ্বাস্তু এলাকায় 100 জনের মধ্যে 20 জন, 25 জনের নাম, 30 জনের নাম ম্যাপিংয়ের বাইরে চলে গেল। কিন্তু ইচ্ছে মতো ওরা মুসলমানের নাম বাদ দিতে পারলো না। এখন ওই কি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখন হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এক একটা সংখ্যালঘু এলাকায় 100 জনের মধ্যে 50 জনকে, 60 জনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কারা ডাকছে এগুলো? নির্বাচন কমিশন বসে বসে ডাকছে। নির্বাচন কমিশন তো মাথার ওপর বসে রয়েছে, খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জির দলের সরকারি অফিসারগুলো। আমরা গত 1.5 মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম। ওই বিএলওগুলোকে দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে, অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে। আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি। বারবার করে বলেছি, আপনার যদি মানুষকে রক্ষা করার থাকতো আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন ইলেকশন কমিশন যাই বলুক না কেন, খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না, কাউকে হিয়ারিংয়ে ডাকা, তার নাম কেটে দেওয়া, এইসব হেনস্থাবাজি করবে না। সেটা করতে পারতেন আপনি, কোনো মানুষের কোনো অসুবিধা হতো না। কেরালায় তো এসআইআর হয়ে গেল, কারোর তো কোনো হয়রানি হলো না, হুজ্জতি হলো না। আমাদের সরকার রয়েছে, নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল। যার নাম বাদ যাওয়ার বাদ গেল, মৃত মানুষের নাম একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল। কিন্তু কাউকে মরতে হলো না, কাউকে আত্মহত্যা করতে হলো না, কোনো মানুষের অন্যায়ভাবে নাম বাদ চলে গেল না। আর এখানে কি হচ্ছে? বিএলওগুলোকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে, স্লোগান দেওয়াচ্ছে, আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় 50 জনকে 60 জনকে, 100-র মধ্যে 50 জনকে 60 জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে। আর রাজনীতি করছে কি? লোকে যে টিভিতে দেখে ভাববে, দেখেছো মমতা ব্যানার্জি কীরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে, কি সুন্দর অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে। আর অফিসের বাইরে কটা ধর্ণা হলো, গাড়িতে কটা চাপড় পড়লো, তাই দিয়ে এসআইআর আটকাবে? আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন, আপনি করলেন না। 100 দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন, প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন, তারপরে কেন্দ্র টাকা আটকালো, তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও। এসআইআর নিয়ে এক রাজনীতি। এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি। পার্লামেন্ট এনআরসি পাস হচ্ছে, ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না, ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না। আর ধর্মতলায় মিটিং করে দলের এমপিগুলো ক্যাকা ছিচি করে স্লোগান দিচ্ছে, তাতে নাকি এনআরসি আটকে যাবে। এই রাজনীতির নামে এই নাটকবাজি এই 15 বছর ধরে আমরা দেখছি। তাই আপনাদের কাছে আবেদন করছি, দেখুন ওদেরকে নিয়ে গালাগাল দিয়ে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়, ওই বলে কোনো লাভ নেই। গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তবু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট, অন্যেরা সময় নষ্ট। কিন্তু কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই। যদি আপনারা আমাদেরকে সেই কাজের যোগ্য মনে করেন, যদি আপনারা মনে করেন আমাদের এই লক্ষ্যগুলো ন্যায্য, তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান। আমরা চাই বাংলার বিধানসভায় বিল পাস করাতে, যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ, কি সরকারি কি বেসরকারি, সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ যেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্মানেন্ট হয়। আমাদের যে ভাই বোনেরা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন, 10,000 টাকা 12,000 টাকা মাইনে, 14,000 টাকা মাইনের কাজ করছেন,
সপ্তাহে 7 দিন কাজে যেতে হয়, সারা বছরে 3-4 দিন বড় যে ছুটি পাওয়া যায় তাও পাওয়া যায় না। আজকে কাজ থাকলে কালকে কাজ থাকবে না, কোনো স্থিরতা নেই, নিশ্চয়তা নেই। দল মত নির্বিশেষে আমাদের সমস্ত ভাই বোনকে বলছি, আমাদের পাশে দাঁড়ান। যদি বামপন্থীদের সংখ্যা বিধানসভায় গিয়ে আমাদের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছয়, ভালো সংখ্যার বামপন্থী বিধায়ক বিধানসভার ভেতর গিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দেখবেন আজ থেকে কয়েক মাস পরে এমন একটা দিন আসবে যেদিন আপনি, আমাদের ভাই, আমাদের বোন এখন কন্ট্রাকচুয়াল কাজ করছেন, সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা রাত্রিবেলা বাড়ি ফিরে যখন টিভি চালাবেন, সেদিন টিভিতে আপনাকে আর এই মন্দির মসজিদের লড়াই দেখতে হবে না, এই হিন্দু মুসলিম দাঙ্গার খবর দেখতে হবে না। আপনি টিভি চালিয়ে দেখবেন আজকে পশ্চিমবাংলার বিধানসভায় বামপন্থীরা বিল এনেছিল, কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করার বিল। ওই বিল বিধানসভায় পাস হয়েছে। কালকে সকালবেলা যখন সূর্যের আলো এই মাটিতে এসে পড়বে, সেই সকাল থেকে আমার চাকরিটা আর কন্ট্রাকচুয়াল থাকবে না, কালকে থেকে আমার চাকরিটা পার্মানেন্ট হবে। এই অধিকার, এই আইন বাংলার বিধানসভায় পাস হয়েছে। আমাদের যে ভাই যে বোন মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আমাদের পাশে দাঁড়ান। 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ আমরা এনেছিলাম, 100 দিনের কাজ আমরা শুরু করেছিলাম দেশে। তৃণমূল চুরি করে করে শেষ করেছে। আপনারা জানেন ওরা এখন 100 বছর সরকারে থাকতে পারে, তাহলে 100 বছর চুরি করবে আর 100 বছর বিভিন্নভাবে এই টাকা আটকে থাকবে। আমরা বলছি বামপন্থীদের জেতান। এই পূর্ব পাঁশকুড়ায় যদি বামপন্থীদের পতাকা ওড়ে বিধানসভায় যদি আমরা জিতি, কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই মাটিতে দাঁড়িয়ে বলে যে আমাদের কাছে তোমার ব্যাংকের পাসবই চেক বই জমা রাখো, তবে তোমার নামে জব কার্ড তৈরি করে দেবো, তবে তোমার 100 দিনের কাজ হবে। তোমার টাকা অ্যাকাউন্টে জমা পড়লে আগে আমরা আমাদের হিস্সা রাখবো, তারপর তুমি টাকা পাবে। কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এটা করার। 100 দিনের কাজ সৎভাবে হবে, মানুষ টাকা পাবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তার গোটা টাকা তার অ্যাকাউন্টে জমা হবে, এবং কোনো দলের কোনো মিটিং মিছিলে না গিয়ে, কোনো পার্টির কোনো নেতাকে তেল না দিয়ে 100 দিনের কাজ করবেন। এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলা। অবিভক্ত মেদিনীপুর, বিদ্যাসাগরের মাতৃভূমি, বিদ্যাসাগরের জন্মভূমি। এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে ছেলে মেয়ে বামফ্রন্ট সরকারের সময় প্রাইমারিতে, সেকেন্ডারিতে, বিভিন্ন বাংলার কলেজে শিক্ষকতা চাকরি পেয়েছে। আমরা গর্ব করে বলতাম গোটা দেশের মধ্যে শিক্ষায় 1 নম্বর জেলা এই পূর্ব মেদিনীপুর জেলা। ঘরে ঘরে ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে প্রস্তুতি নেয়, পড়াশুনো করে স্কুল মাস্টারি চাকরির পরীক্ষায় বসবে বলে। আজকে ঘরে ঘরে ছেলেমেয়েরা 10 বছর ধরে, 12 বছর ধরে বসে আছে, চাকরির ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে, তবু চাকরির কল লেটার হাতে আসেনি। আমরা বলছি অনেক মিটিং হলো, অনেক মিছিল হলো, অনেক ধর্ণা হলো, কিন্তু এ চলতে পারে না যে দিনের পর দিন তৃণমূল চুরি করবে, আমরা মিটিং মিছিল করব, আদালতে মামলা করব, সেই মামলায় 2-4টে লোকের চাকরি যাবে, 2-4টে নেতা জেলে যাবে, তারপর যে কে সেই আবার পরে রিক্রুটমেন্ট হবে, আবার চুরি হবে। এই জিনিস চলতে পারে না। সৎভাবে শিক্ষকতার চাকরি পশ্চিমবাংলায় টেটে এসএসসিতে দিতে পারি একমাত্র আমরা বামপন্থীরা। বছরের পর বছর এই কাজ আমরা করেছি। যদি আপনারা আমাদের পাশে থাকেন, এই কাজকে আমরা পশ্চিমবাংলা আবার করতে চাই, আমরা আবার ওই পরিবেশকে ফিরিয়ে আনতে চাই। এবং সমস্ত মা বোনকে বলছি, লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম এই কথা, আমরা কোনো আসনে জিততে পারিনি, আমাদের এই লক্ষ্য পূরণ হয়নি। কিন্তু এইবার বিধানসভায় এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ভোটে যাব আবার নতুন করে। যেখানে যেখানে আমাদের বামপন্থী প্রার্থীরা জিতবে, যদি পাঁশকুড়া পূর্বে আমাদের পার্টির প্রার্থীকে জিতিয়ে আপনারা বিধায়ক করেন, কি মেদিনীপুরের যেখানে যেখানে, বাংলার যেখানে যেখানে সিপিআইএমের প্রার্থী জিতে বিধায়ক হবে, প্রত্যেকজন সিপিআইএম বিধায়ক নিজের বিধায়ক তহবিলের 5 বছরের মোট যে টাকা, এই মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। মেয়েদের জন্য স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, মেয়েদের জন্য আইসিডিএস সেন্টার, অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা, মহিলাদের জন্য খেলার মাঠ পরিকাঠামো গড়ে তোলা, খেলাধুলোর ট্রেনিং সেন্টার তৈরি করা। এই যে আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ কদিন আগে ভারতের হয়ে খেলে ওয়ার্ল্ড কাপ জিতে আসলো, বাংলার মেয়ে আমাদের ঝুলন গোস্বামী ভারতকে নেতৃত্ব দিয়েছে, আমাদের সায়নী বর্ধমানের আমাদের মেয়ে, আমাদের পার্টি পরিবারের আমাদের কমরেড বাচ্চা মেয়ে ইংলিশ চ্যানেল পার করলো, পিয়ালি বসাক পাশের জেলা হুগলির পিয়ালি বসাক এভারেস্ট জয় করেছে। বাংলার এই যে মেয়েরা জেলায় জেলায়, ব্লকে ব্লকে তারা লড়াই করছে, তারা খেলার মাঠে নিজেকে প্রমাণ করছে। সেই মেয়েদেরকে সামনের দিকে আরও যেন তারা এগোতে পারে, তারা যেন দেশের মুখ, রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে, তার জন্য প্রতিটা ব্লকে ব্লকে মেয়েদের জন্য স্টেডিয়াম, মেয়েদের জন্য খেলাধুলোর ট্রেনিং সেন্টার তৈরি করা। যে মেয়েরা হাতের কাজ শিখতে চান, স্বাবলম্বী হতে চান, সেলাইয়ের কাজ, মোবাইল সারানোর কাজ, মেকআপ আর্টিস্টের কাজ, আরও বিভিন্ন ধরনের কাজ শিখে স্বাবলম্বী হতে চান, সেই ট্রেনিং সেন্টার তৈরি করা। মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার তৈরি করা, বিনা পয়সায় যেখানে ক্যারাটে কুম্ফু ট্রেনিং নেবে মেয়েরা।
এই কাজগুলো করার জন্য 1/3 টাকা আমাদের প্রত্যেকজন বিধায়ক তার তহবিল থেকে বরাদ্দ করবেন 5 বছরে। এই কাজগুলো করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। আর আপনাদের কাছে বলছি, দেখুন যত ভোট এগিয়ে আসবে ওরা এরকম অনেক গল্প শোনাবে যে আমরা যদি হেরে যাই তাহলে এই সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, ওই প্রকল্প টাকা পাচ্ছ আর পাবে না। আমরা বলছি আপনারা জানেন যে এই সমস্ত প্রকল্প এমন নয় যেগুলো তৃণমূল আমলের প্রকল্প। বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মেয়েদের জন্য সাইকেল দেওয়া স্কুলে, বেকার ভাতা আমাদের সরকারের সময় থেকে চলছে। নিশ্চয়ই কিছু প্রকল্প তৃণমূল আমলে শুরু হয়েছে, আরও অনেক প্রকল্প শুরু হওয়ার সুযোগ রয়েছে। এই যে ইব্রাহিম এখানে 5 বছর এমএলএ ছিল, এখানে যে বুথে পঞ্চায়েতে আমাদের মেম্বাররা এবার জিতেছেন, বলুন সেই সমস্ত বুথে যখন ইব্রাহিম এমএলএ ছিল তখন এই পাঁশকুড়ায় সরকারি প্রকল্পের টাকা কেউ পেতেন না, সরকারি প্রকল্প বন্ধ করার ক্ষমতা হয়েছিল কারুর। আমরা বলছি সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, আরও ভালো করে পাবেন। যা টাকার আজকে বরাদ্দ আছে প্রতিটা প্রকল্পের টাকার বরাদ্দ বাড়বে। কোনো পার্টির মিটিংয়ে যেতে হবে না, মিছিলে যেতে হবে না, কাউকে কোনো ঘুষ দিতে হবে না, কোনো মেম্বারকে তেল দিতে হবে না। নিজের অধিকারে সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, আরও ভালো করে পাবেন যদি আমরা বামপন্থীরা জিতি। আপনাদের কাছে আবেদন করছি, যে সময় চলে গেছে সে সময় আর ফেরত আসবে না, কিন্তু সামনের দিনগুলো যেন ভালো হয় তার লক্ষ্যে আমরা লড়াই করছি। এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে এই পাঁশকুড়া পূর্ব আমরা জিততে চাই। এই পাঁশকুড়া পূর্ব আপনারা জেতাবেন। আমাদের সমস্ত কমরেডকে একটা কথা বলে আমার কথা শেষ করছি। দেখুন, আমি খোলাখুলি এই কথাটা বলছি প্রকাশ্যে, মানুষের কাছে লুকোনোর কিছু নেই। আমাদের অনেকে আমরা ভাবি যে আমরা কীভাবে জিতবো। দেখুন, আঘাত হয়েছে, আক্রমণ হয়েছে, সব সত্যি। মার খেতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে, সব সত্যি। সবাইকে হয়েছে, আপনাকেও হয়েছে, আমাকেও হয়েছে। কিন্তু আমরা অনেক সময় এরম ভাবি যে ঠিক আছে রাজ্যে একটু হাওয়াটা পাল্টাক, অন্যান্য জায়গায় আমরা জিতি, যখন রাজ্যের হাওয়াটা একটু ঘুরবে তখন তারপরে আমার এলাকাতেও আমি জিতবো। ওই ধান্দা ছাড়ুন, আগে অন্য এলাকা জিতবো, তারপর সেই হাওয়ায় নিজের এলাকা জিতবো। ওই ধান্দা নিয়ে বসে থাকলে জীবনে জিততে পারবো না। মাথায় রাখবেন একটা জিনিস, বিধানসভা জিতবো কিনা, লোকসভা জিতবো কিনা পরের কথা। প্রথম কথা, সবচেয়ে জরুরি কথা হচ্ছে নিজের বুথ জিতবো কিনা। বুথ যার বাংলার তার। কোন বিধানসভা কেন্দ্র জিতবো, কোন লোকসভা কেন্দ্র জিতবো, ওইসব বড় বড় চিন্তা ছেড়ে আজকে থেকে প্রস্তুতি নিন। কয়েক মাস পরে ভোট হবে, নিজের বুথে লিড পেতে হবে। যদি নিজের বুথে লিড আনতে পারেন তাহলে পূর্ব পাঁশকুড়া আমরা জিতবো, মেদিনীপুরের একাধিক আসন আমরা জিতবো, বাংলায় ভালো সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যাব। আগামী 5 বছর আমরা বাংলাকে চালাবো। আপনাদের কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।